আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার শিক্ষার্থী ভাই ও বোন? সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া আবারও আসলাম ম্যাথের ক্লাসে। এবং এই সন্ধ্যার পরে যে ক্লাস প্রতি রাত্রে আমি 7:30 অথবা 8টার মধ্যে যে লাইভে আসি, বা আমাদের স্টাফ যে কোনো টিচার আসেন, তাদের সকলের পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। যারা আমাদের স্টুডেন্ট আছেন সকলকেই খাতা কলম বই নিয়ে বসতে বললাম, এই কারণে যে শুধু আমার কথা শুনলেই তোমাদের কাজ হবে না, তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। বিকজ আমরা অনেক আমরা ছোটবেলা থেকেই জেনে আসতেছি যে আমাদের ইংলিশ এবং গণিত এই দুইটা সাবজেক্ট আমাদের বেশি বেশি প্র্যাকটিস করা লাগে। সো প্র্যাকটিসের জন্য সবাই প্রস্তুত? এখনো যারা বই খাতা নিয়ে বসো নাই, অন্তত হলেও একটা খাতা এবং একটা কলম নিয়ে যারা বসো নাই, অবশ্যই যে যে স্টুডেন্ট এখন পর্যন্ত কানেক্ট হচ্ছ তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। সো দেখো, প্রতিনিয়তর মতো আমরা ধারার প্রথম দুইটা লেকচার কমপ্লিট করেছি ইউটিউব চ্যানেলে আমাদের। দেখো, তোমরা ফেসবুক পেজে বেশি খোঁজাখুঁজি না করলেও চলবে, তোমরা ডিরেক্ট সুমনস এডুকেশনাল ফ্যামিলি লিখে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল আছে। আর এই ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা সাবস্ক্রাইব করার পর তোমরা অবশ্যই কি করবা, ওই প্লে লিস্টে সাজানো আছে প্রত্যেকটা ক্লাস, ওই সাজানো আকারে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো করবা। আমি মনে করি আমাদের এখানে ক্লাস করার পর তোমরা শুধুমাত্র যদি পরীক্ষা দিয়ে দাও, আমাদের সঙ্গে পরীক্ষা দিতে পারো, অথবা নিজে বাসায় চর্চা করলেই একজন স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করার সামর্থ্য রাখে। সেই সঙ্গে আমি এটাও ইনশিওর করতে পারতেছি যে তারা যদি মনোযোগের সহিত আমরা যেমন আন্তরিকতার সহিত আপনাদেরকে বিষয়গুলো প্রোভাইড করতেছি, আপনারা বা আপনাদের সন্তানদেরকে যদি এইভাবে আন্তরিক তৈরি করে নিতে পারেন আমাদের এই পরিবারের সঙ্গে, তাহলে অবশ্যই তারা এখান থেকে অনেক ভালো একটা বেনিফিট পাবে। তাহলে দেখো, কথা না বাড়িয়ে আমরা চলে যাই। আজকে আমাদের কথা ছিল, এর আগের ক্লাসেই বলে দিছিলাম যে আজকে আমরা সৃজনশীল আলোচনা করব। সৃজনশীলটা আমাদের ধারা সম্পর্কে আলোচনা করব, এবং এই ক্লাসের মাধ্যমে আমরা ধারা অধ্যায়টাকে কি করব, মানে ফিনিশ করব, অর্থাৎ শেষ করে দিব। তাহলে দেখো, আমরা প্রথম সৃজনশীলটা আমরা বেছে নিয়েছি 2023 সালে এসেছিল, এটা ঢাকা বোর্ডে 2023 সালে এসেছিল। এই সৃজনশীলটা আমরা প্রথমে কমপ্লিট করব। সেই সঙ্গে এই সৃজনশীল কমপ্লিট করার পরে আমরা দেখব রাজশাহী 2023 সালে যে সৃজনশীলটা আসছিল, এই সৃজনশীলটা কি মানে কমপ্লিট করতে আমরা পারি কি না। তাহলে দেখো, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো কি বলছে লাইভটা, আমাদের সৃজনশীলটা আমরা একটু পড়বো, সবাই মনোযোগ দিয়ে দেখি একটু লাল। দেখো, ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীলটাতে ছিল একটি গুণোত্তর ধারার, এই দেখো আমাদের মার্ক করতে হবে গুণোত্তর ধারা, সমান্তর গুণোত্তর, দুই ধরনের ধারা আছে, গুলাই নিলে হবে না, গুলাই ফেললে হবে না। দেখো, একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ এত, অর্থাৎ 1/3√6, এবং সপ্তম পদ 1/27√2, এবং অপর একটি গুণোত্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি হচ্ছে 348, অর্থাৎ 348, এবং প্রথম 17 পদের সমষ্টি কত, 663, অর্থাৎ 663। তাহলে আমরা উদ্দীপক পেলাম, এবং উদ্দীপকে আমরা দুই ধরনের ধারার এখানে কনসেপ্ট পেয়েছি। একটা হচ্ছে গুণোত্তর ধারা, যেখানে আমরা প্রথম অংশে আমরা দেখতেছি যে গুণোত্তর ধারার চতুর্থ পদ এবং সপ্তম পদ দেওয়া আছে। আর পরের যে অংশটাতে আমরা যেমন এখানে আসলাম অপর একটি ধারা, এই যে এখান থেকে অপর একটি ধারা আসলাম আমরা, যখন অপর একটি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা দুটি, ঠিক আছে, গুণোত্তর ধারা দুটি, তাদের কি আমরা কি পেলাম, অপর একটি গুণোত্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি, অর্থাৎ প্রথম অংশটা আমরা তমপদ সংক্রান্ত পাইছি, পরের অংশটা সমষ্টি সংক্রান্ত। আমি তোমাদের হয়তো বা এর আগের দুই ক্লাসে পড়াইছিলাম, তোমরা যদি পড়ে থাকো অবশ্যই তোমাদের মনে পড়বে যে আমি এই ধারার ক্লাসগুলোকে আমি 10টা টাইপে বিভক্ত করছিলাম, তাই না? 10টা টাইপে বিভক্ত করছিলাম। সো 10টা টাইপে যে বিভক্ত করছিলাম, এর মধ্যে 5টা টাইপ ছিল আমাদের সমান্তর ধারার, 5টা টাইপ ছিল গুণোত্তর ধারার, এবং এই 5টা যে সমান্তর ধারা টাইপ ছিল, এই 5টা সমান্তর ধারা টাইপের মধ্যে আমরা 3টা টাইপ আমরা কি তমপদ সংক্রান্ত, মানে 3টা বা 2টা আমরা তমপদ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করছি। এই যে সেখানে আমরা পেয়ে যাচ্ছি যে চতুর্থ পদ বা চতুর্থতম পদ, আর বাকি যে 3টা আমরা টাইপ সলিউশন করেছি, এগুলো কি ছিল আমাদের সমষ্টি সংক্রান্ত। আমি উপরে লিখে দিয়েছিলাম, আমাদের নোটে আছে, তোমরা যারা নোট করেছো অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? এখন দেখো ধারা কত সহজ, কেমনে আমরা পরীক্ষার হলে ইয়ে করতে পারবো। দেখো, তো প্রথম কোশ্চেনের সাথে আমাদের মানে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। প্রথম কোশ্চেনে আমাদের কি বলছে, দেখো তো, প্রথম কোশ্চেনে আমাদেরকে বলছে, দেখা যায় প্রথম কোশ্চেনে আমাদের কি বলছে, 9 + 6 + 3 ... ধারাটির কোন পদ -201। এখানে দেখো
আমাদেরকে আগে ধারাটি চিনতে হবে। ক অ্যান্সার, ঠিক আছে, একের ক অ্যান্সার। দেখো একের ক অ্যান্সার। সো এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি এটা একটা সমান্তর ধারা। কারণ কি, 9 থেকে আমরা 3 যদি বিয়োগ করি, অর্থাৎ -3 যদি যোগ করি, -3 যোগ করা আর 3 বিয়োগ করা প্লাস 3 বিয়োগ করা একই জিনিস, ঠিক আছে। দেখো একটু জুম করে দিকে, অথবা একটু কম লাগছে। দেখো 9 এর সঙ্গে আমরা -3 যোগ করলে বা 3 বাদ দিলে বা 3 বিয়োগ করলে আমরা 6 পাবো। 6 এর সঙ্গে 3 বাদ দিলে বা 6 এর সঙ্গে -3 যোগ করলে 3 পাবো। তার মানে আমাদের একটা অন্তর বোঝাচ্ছে, অনুপাত নয়। এর মাধ্যমে আমরা বুঝলাম ক নম্বর ধারাটি হচ্ছে, ক নম্বরে যে ধারাটি দেওয়া আছে এটা হচ্ছে কি ধারা, এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো সমান্তর ধারার কোন পদ বলছে এত, তাহলে আমরা দেখবো এখন সমান্তর ধারাটির ইয়া কত। প্রথম পদ দেখো, এখানে আমি একটু শর্টকাটে লিখে দেই, তুমি একটু সাদায় কোথায় লিখবা পরীক্ষার হলে। এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল কত লেখা আছে বলতো, 9 লেখা আছে, তাই না? 9 লেখা আছে। দেখো প্রথম পদ 9, সাধারণ, যেহেতু সমান্তর ধারা সুতরাং সাধারণ অন্তর হবে। অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল, সাধারণ অন্তর বি ইজ ইকুয়াল কত লেখা যাবে, দেখো তো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত, 6 বিয়োগ প্রথম পদ কত, 9, তাহলে কত আসবে, দেখো 6 থেকে +6 থেকে -9 বাদ দিলে -3 আসে, -3 আসে। তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর পেয়ে গেলাম। দেখো তো কেউ কোনো কিছু কমেন্ট করতেছে কিনা। হ্যাঁ আচ্ছা, তোমরা একটু কমেন্টে বলবো আমার কথা স্পিডে হচ্ছে নাকি একটু স্লোলি বলতেছি, এগুলো একটু জানাবা। এবং পড়ানোর মধ্যে কোনো ভুল পাইলে তোমরা অবশ্যই আমাকে সতর্ক করে জানাবা, ঠিক আছে। দেখো তো প্রথম পদ সাধারণ অন্তর আমরা পাইলাম। এখন আমাদের কি বলছে, কোন পদ, 201 -201। তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো। আমরা সূত্রটা আগে লিখে নেই। সূত্রটা কি, n তম পদ, n তম পদের সূত্র কি, n তম পদ ইজ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অতএব কততম পদ বলছে, কততম পদ, কততম পদ এত, তাই না? ধরলাম n তম পদ আমাদের কত, এত। এই যে n তম পদ, দেখো ধারাটির কোন পদ, এত, ধরলাম ধারাটির n তম পদ এই এত। তার মানে n তম পদের সূত্র কোনটা, এইটা দেখা যাচ্ছে, n তম পদের সূত্র এইটা। আর এইটা ইজ ইকুয়াল কত লিখতে পারবো আমরা, লিখতে পারবো -201, -201। আশা করি এই ধরে নেওয়াটা বুঝতে পারছো তোমরা। অর্থাৎ 2 লাইন হয়তো আমি 1 লাইনে লিখলাম, অথবা আমি 2 লাইন করে লিখি। শর্ত মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল কত, -201, ঠিক আছে। এখন দেখো, তাহলে এখন ক্যালকুলেশন তোমরা অবশ্যই পারবা, কারণ আমাদের a এর মান জানা আছে, d এর মান জানা আছে, আমরা শুধুমাত্র n এর মান বের করব। তো a এর মান 9 আমি বসাই দিলাম, প্লাস a এর মান 9 বসাই দিলাম, প্লাস n আমরা বের করব, তাহলে n মাইনাস 1 ইন্টু d এর মান কত, -3 ইজ ইকুয়াল -201। বা তাহলে আমরা কি করব এখন, আমরা এখন এইটা করতে পারি যে n মাইনাস, সরি দেখো এই যে +9, দেখো আমি n -1 ইন্টু -3 রাখলাম, আর এই যে +9 ওইদিকে গিয়ে কি হবে, -9, তাহলে -201 আর 9 যোগ করলে কত হয়, হ্যাঁ 201 আর 9 210 হয়, 210, ঠিক আছে, 210। এটা সুন্দর হলো আমার 210। বা এখন আমরা কি লিখতে পারি, দেখো তো, এই যে দেখো -3 দ্বারা গুণ অবস্থায় আছে না, তাহলে আমরা -3 দ্বারা গুণ করব, -3n প্লাস 3 অক্ষে 3 ইজ ইকুয়াল -210, তাই না, ডিভাইডেড। এখন আমরা কি করলাম এটা, হ্যাঁ দেখো, দেন আমরা কি করতে পারি, 6 থেকে 9, 9 থেকে 6, 3, 6, 7, 8, 9, 3, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমাদের দরকার n এর মান, কিসের দরকার, n এর মান। তাহলে আমরা n এর মান বের করতে গেলে -3n ইজ ইকুয়াল +3 এদিকে আছে, ওদিকে গেলে কি হবে, -3, -213। বা n ইজ ইকুয়াল, দেখো মাইনাস মাইনাস কাটা দিলাম, দেখো মাইনাস মাইনাস কাটা দিলাম, তারপরে এই যে শুধু n রাখলাম, 3টা ওদিকে পাঠিয়ে দিলাম, 213 ডিভাইডেড বাই 3। এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো একটু। তাইলে হলো 3 নং 27, 3 6 18, 3 7 21, 3 7 21 আর 3 অক্ষে 3, 71 অ্যান্সার আমাদের, ঠিক আছে। তাহলে আমাদের
n এর মান কত 71। এই যে ক নম্বর অ্যান্সার আমরা করে ফেললাম। ধারাটির কোন পদ -201, ধারাটির 71তম পদ কত -201। ওকে, আমার বোর্ডে জায়গা কম, আমি মিশাবো আর করে দেবো, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও, যারা তুলতে চাও স্ক্রিনশট একবার তুলে নাও। ক অ্যান্সার আমাদের 1 এর ক, ঠিক আছে? দেখো এখন আমরা কোথায় যাব, আমরা যাব 1 এর খ অ্যান্সারে। খ নম্বরে কি বলছে, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। কোন গুণোত্তর ধারা? এই যে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ কত এত এবং সপ্তম পদ কত এত, এবং অপরে আমরা যাব না, প্রথমটাতে থাকবো। গুণোত্তর ধারাটির কি আস্তাগফিরুল্লাহ, এই যে দেখো এই জায়গায় মানে আমরা একটু ভুল করছি, এই জায়গাটা অপরেটি সমান্তর ধারা হবে, গুণোত্তর ধারা হবে না, এটা হবে সমান্তর ধারা। সমান্তর, কারণ দুইটা তো গুণোত্তর ধারা দেওয়ার কথা না, সমান্তর। দেখি আমরা অঙ্ক করলে পাবো। আপাতত আমাদের অঙ্ক কোথায়, এই যে এইটুকু অংশ নিয়ে দেখো, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। এখানে গুণোত্তর বলছে, সুতরাং গুণোত্তর ধারাটি নির্ণয় করবো। ক্লু কি দেওয়া আছে দেখো, গুণোত্তর ধারা আমরা কি জানি, একটা গুণোত্তর ধারা কখন হতে পারে, যখন প্রথম পদ ইজ ইকুয়াল, প্রথম পদ a ইজ ইকুয়াল, সরি প্রথম পদ ধরলাম, আমরা ধরি প্রথম পদ ইজ ইকুয়াল a, সাধারণ অনুপাত ইজ ইকুয়াল কত r, তাই না? প্রথম পদ a, সাধারণ অনুপাত কত r। এখন আমাদের বলছে কি, আমাদের গুণোত্তর ধারা নির্ণয় করতে বলছে। এখন দেখো গুণোত্তর ধারা নির্ণয় করার আমরা ফর্মুলা জানি, এর আগের ক্লাসে পড়াইছিলাম। গুণোত্তর ধারা সম্পর্কে কি বলছিলাম বলতো, গুণোত্তর ধারা সমান a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস প্লাস এ আর পর n-1, ঠিক আছে? দেখা যায় কি, এই লাইনটা আমি নিচে লিখি তো ভালো হবে, হ্যাঁ, প্লাস প্লাস এ আর এর পর n-1, ঠিক আছে? এটা গুণোত্তর ধারা ফরম্যাট হলো এইটা, প্রথম পদ থেকে এ, দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করলে পাওয়া যায় আর, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করলে পাওয়া যায় আর। কেমনে বলো তো, এই দেখো তৃতীয় পদ কত এ আর স্কয়ার, তাই না? ডিভাইডেড বাই কত এ আর, ভাগ করলে কি পাওয়া যাবে, এ কাটা, এখানে একটা ওখানে দুইটা আর, একটা আর এখানে দুইটা আর, নিচে একটা আর উপরে দুইটা আর, তাহলে কি হবে, শুধু আর হবে। তার মানে আমাদের সাধারণ অনুপাতটা ঠিক আছে। এটা আমাদের গুণোত্তর ধারা লেখার ফরম্যাট, যেহেতু আমাদের ধারা নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা এর মান আর আর এর মান বের করতে পারলে আমরা ধারা নির্ণয় করতে পারবো, এই কারণে কথাটি বললাম। দেখো দেন আমরা কোথায় আছি, আমরা গুণোত্তর ধারা নির্ণয় করব। আমাদের শর্ত দেওয়া আছে চতুর্থ পদ কত, চতুর্থ পদ এত। আমরা তো নিই গুণোত্তর ধারা চতুর্থ পদ সমান কি লেখা যায় বলো তো, চতুর্থ পদ ইজ ইকুয়াল এ আর এর পাওয়ার n-1। এখানে n কত, এই যে চতুর্থ, তাই না? ইজ ইকুয়াল এ আর এর পাওয়ার 4-1 ইজ ইকুয়াল এ আর এর পাওয়ার 3, ঠিক আছে? আমাদের চতুর্থ পদ কত এত। তাহলে এই এত চতুর্থ পদটা আমরা কি লিখতে পারি দেখো তো, শর্ত মতে কি লিখতে পারি আমরা, শর্ত মতে লিখতে পারি এ আর কিউব, মানে চতুর্থ পদ এ আর কিউব ইজ ইকুয়াল কত লিখতে পারি বলতো, এই দেখো 1/3√6, 1/3√6, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো আমরা পরে ধাপে যাব। চতুর্থ পদ পাইলাম, এবার কত পদ আমাদের দেওয়া আছে দেখো তো, চতুর্থ পদ এত, সপ্তম পদ দেওয়া আছে কত, এই যে সপ্তম, এই যে পদটা দেওয়া আছে সপ্তম পদ ইজ ইকুয়াল এ আর এর পাওয়ার 7-1, অর্থাৎ এ আর এর পাওয়ার 6, ঠিক আছে? আবার শর্ত মতে এ আর এর পাওয়ার 6 ইজ ইকুয়াল কত বলতো, এ আর এর পাওয়ার 6 ইজ ইকুয়াল কত লেখা যাবে, সপ্তম পদ কত দেওয়া আছে এখানে 1/27√2, 1/27√2, ঠিক আছে? আমরা দুইটা ফরম্যাট পেলাম। এখান থেকে আমাদের এ আর আর এর মান বের করতে হবে। প্রথমটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম, দ্বিতীয়টাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর দুটো সমীকরণ পাইলাম। এবার দেখো তো 2 নম্বরকে যদি আমরা 1 নম্বর দিয়ে ভাগ করি, কি করব দেখো, এই যে 2 নম্বর ভাগ 1 নম্বর, ঠিক আছে? করলে আমরা কি পাবো বলো তো, 2 নম্বর ভাগ 1 নম্বর করলে কি পাবো, এ আর এর পাওয়ার 6 ইজ ইকুয়াল 1/27
27√2 আর কত 1 নম্বর, তাই না? 1 নম্বর কি বলা যাবে, a r এর পাওয়ার 3 ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই কত আছে, a r এর পাওয়ার 3 1 ডিভাইডেড বাই 3√6 3√6। ঠিক আছে, এই যে আমরা ভাগ করে দেবো এইভাবে। দেখো তো ভাগটা কত আসে, এই দেখো এ এ কাটা আমাদের, তাই না, নাকি? হ্যাঁ, ভাগ। ঠিক আছে, তাহলে আমাদের থাকতেছে কি, ও সরি, ভাগ আমরা এইভাবে করবো কেন, ভাগ তো আমাদের এইভাবে করতে হবে, তাই না, এইভাবে, নাকি? গুড, এই যে আমাদের এইভাবে ভাগ করতে হবে, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, মানে এই যে এইটা একটু উপরে উঠে গেছে, এই যে এরকম। ঠিক আছে, আর ভাগ করলাম, ভাগ করলে আমাদের এ এ কাটা চলে যায়, থাকে হলো আর এর পাওয়ার কিউব থাকে, এদিকে কত থাকে দেখো তো, এইটা লিখে তারপর এটা উল্টাই দিব, তাই না? 1 ডিভাইডেড বাই 27√2 গুণন 3√6 ডিভাইডেড বাই কত 1। আল্লাহু আকবার। দেখো তো এই 3 দিয়ে আমরা 27 কে কাটতে পারি না, 3 নং 27, 3 9, তাহলে আমরা কত পাইলাম, আমরা পেলাম √6 ডিভাইডেড বাই √2। ঠিক আছে না? ও 9√2 না, 9√2। 3 3 9, 3 নং 27, 3 3 9, 3 নং 27। ঠিক আছে, ঠিক আছে কি আসলে, হ্যাঁ এটাই আনসার না আমাদের √6। হ্যাঁ, তাহলে 3 3 9, 3 নং 27। দেখো আমরা অঙ্ক ভুল বাজলে আমরা আবার করবো, সমস্যা নেই। সো আমাদের এই পর্যন্ত শেষ। এখন আমাদের কি কিসের মান বের করা লাগবে, দেখো আমাদের বের করতে বলছে কি আর এর মান না। আচ্ছা, আমরা বের করলাম কি গুণোত্তর ধারাটির নির্ণয় করো, তাই না? সো আমরা প্রথমে 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি, উল্টা পাল্টা হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে, তারপরে আসতেছে কোথায়, এই পর্যন্ত আমরা আসছি, তাই না? তাহলে √6/√2 আর কিউবের মান পাইলাম, তাই না? এখন দেখো আমরা যদি এখানে যে আর কিউবের মানটা বসাই দিতে পারি, দেখো 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আর কিউব এর মান বসাই। ঠিক আছে, কি দেখা যায়, দেখো আর কিউবের মান বসালে কি হবে, এ এ থাকলো, আর কিউবের মান কি কত পাইছি আমরা, উপরে √6 ডিভাইডেড বাই নিচে 9√2, এটা তো, এটা আমরা এরকম করে দিলাম গুণ অবস্থায়, ইকুয়াল কত পাইছি 1 ডিভাইডেড বাই 3√6। এখন আমাদের কাটাকাটি যায়, সরি কাটাকাটি যায় না, সরি √6। তাহলে আমাদের এ এর মান, কাঙ্ক্ষিত মান কত, এ এর মান আমরা বের করব, তাহলে এ ইকুয়াল কত লেখা যায় 1 ডিভাইডেড বাই 3√6 গুণন কি, এটা আমাদের উল্টে যাবে না, ভাগ গুণ আছে, ভাগ করলে, তাহলে 9√2 ডিভাইডেড বাই √6। এখন দেখো এর মান আসতেছে আমাদের কত আসতেছে দেখো, তাহলে আমাদের দেখো তো 3 দিয়ে আমাদের কাটাকাটি যায় না, 3 দিয়ে 3 3 9, আর √6 আর √6 দেখো উপরে থাকতেছে 3√2 ডিভাইডেড বাই √6 আর √6 গুণ করলে কত হয় বলো তো, 3 ইকুয়াল কি লেখা যায়, √3 গুণন √3, এটা লেখা যায়। তার মানে √6 আর √6 গুণ করলে কি হবে, শুধুমাত্র 6 হবে। তাহলে 3 দিয়ে 6 কাটলে 3 2 6, তাহলে 2 দিয়ে √2 কাটলে তাহলে নিচে √2, তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা শুধুমাত্র 1 ডিভাইড বাই √2 পেলাম। এটা আমাদের কিসের মান, এটা আমাদের এ এর মান। আমি ক্লিয়ার, সবাই বুঝতেছো তো? দেখো ম্যাথ আমরা কিভাবে করব, কিভাবে প্র্যাকটিস করব, কোনো মুখস্থ করার দরকার নেই। ম্যাথ আমরা ওই যে আমাদের কি প্রথমে কি করছিলাম বলতো, আমরা টাইপ 5টা করছিলাম, টাইপের 5টা 10টা টাইপ করছিলাম। টাইপের বাইরে কোনো ম্যাথ আছে কি দেখাইতে পারবা, ক্রমপদ আর সমষ্টি সংক্রান্ত বাদে নাই। সুতরাং টাইপগুলো কমপ্লিট করো, ওই রিলেটেড ম্যাথগুলো বইয়ে কমপ্লিট করো, ওই রিলেটেড ম্যাথগুলো বইয়ে যেগুলো আছে ওগুলো কমপ্লিট করো। পরবর্তী তুমি যে কোনো সৃজনশীল ধরো না কেন, যে কোনো সৃজনশীল এনিওয়ান তুমি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ট্রাই করবা। তো আমাদের এ এর মান পাইছি, এখন আমাদের কিসের মান লাগে বলতো, এ আর আর এর মান লাগে। তো আর এর মান আমরা এক জায়গায় বসাই দিলেই পারবো ইনশাল্লাহ। দেখি বসাই দিই, কোথায় দেবো, আমরা এখানে এই যে 1 নম্বর সমীকরণ ধরে আমরা একটা বের করছি না, এ এর মান বের করছি, সুতরাং 2 নম্বর সমীকরণ ধরে আমাদের পরের মানটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, সুন্দর করে 2 নম্বর দিতে পারি, 2 নম্বর সমীকরণ, কারণ আমাদের r টু দি পাওয়ার 6 আসতেছে। দেখো একটু মাথা খাটাতে হবে,
আমি আটকেছি, তার মানে তোমরা যেতে পারো। মাথায় একটু খাটাইতে হবে। দেখো এ আর টু দি পাওয়ার 6, তাই না? আমাদের মান আসছে কত? এ আর কিউব। আর কিউবের মান আমাদের জানা আছে, এই দেখো আমাদের আর কিউবের মান কোনটা? এইটা, তাই না? এবং এ এর মানও জানা আছে। এখন আর কিউব থেকে আমরা এ এর মান আর কিউবের মান দুইটা জানা থাকে। সো আর এর মান যখন বের করতে যাবো তখন আর এসে আর এর একটু মান বড় বড় থাকা লাগবে। আচ্ছা ম্যাথটা আমি করি, তারপরে দেখো। 2 নঙ্গে বসাই যদি, তাহলে এ এর মান কত আমাদের পাইলাম আমরা? 1/√2, 1/√2 গুণন, এই যে এখানে বসাচ্ছি, এখানে এই এর মান 1/√2 গুণন আর এর পাওয়ার 6, তাই না? আর এর পাওয়ার 6 ইজ ইকুয়াল কত লেখা যায়? 1/27√2। কেন লিখলাম এখন বুঝতে পারবো, দেখো। তাহলে আমরা আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল, মানে হিসাবের সুবিধার্থে বলা গেলে, হিসাবের সুবিধার্থে 1/27√2 গুণন 1/√2, তার মানে √2/1, √2 কাটা, বা আর কিউব তার উপরে আর স্কোয়ার আর কিউব তার উপরে যদি আমি স্কোয়ার দেই, তাহলে কত আসে দেখো তো আমার? 3 × 6 আর টু দি পাওয়ার 6, তার মানে কত আসবে? এখানে থাকতেছে হলো 1/27। এই বুঝতে তোমরা এই ব্যাপারটা না বুঝলে আর একবার লিখে দাও। এই দেখো, বা একটু জুম করো তো ভালো করে, আর টু দি পাওয়ার 6, তাই না? আর টু দি পাওয়ার 6 কে আমি আর আর কিউব লিখতে পারি, তার উপরে স্কোয়ার দিতে পারি, এটা তো জানি আমরা। তারপরে এখানে দেখো এগুলো সব কাটাকাটি চলে গেছে, শুধু থাকতেছে কি 1/, কত? অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে এই কাজটা করতে পারি, এখানে 2, এখানে 3, ঠিক আছে? আর এখানে কত? 27, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল কত হবে বলো তো? 1/3 পাওয়ার কিউব হবে। কারণ কি 3 অক্ষে 3, 3 2 6, 3 3 9, 3 এর পাওয়ার কিউব দিলে 3 3 9, 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 এর পাওয়ার কিউব দিলে 27 পাই আমরা, তাই না? তাহলে আমরা এটা মিলে গেল আমাদের, তাই না? পাওয়ার কিউব, তাই না? এখন আমাদের পাওয়ার চলে যায়, আর স্কোয়ার সমান আমাদের কত থাকে? 1/3। অতএব আর সমান আমরা পাবো কত? 1/√3। এটা কি বোঝো নাই এমন কেউ আসো? আর ইজ ইকুয়াল 1/√3। কারণ কি বলতো? এই দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল 1/√3, আর শুধুমাত্র দিলে স্কোয়ারটা ওইদিকে রুট হয়ে যাবে। 1 এর উপর রুট দেওয়া মানে 1 এ, আর 3 এর উপর রুট দেওয়া মানে √3। তাহলে আমরা আর এর মান পেলাম, আর আমরা এ এর মান পেলাম। দেখো এর মানে আর এর মান আমাদের, দেখো গুণিতক দ্বারা এই যে এর জায়গায় এর মান বসাই দিবা, এর জায়গায় এর মান বসাই দিবা, আর এর জায়গায় আর এর মান, এর জায়গায় এর মান, আর এর জায়গায় কত? আর এর মান, তার উপরে স্কয়ার। বুঝছো? একদম সহজ। এইটুকু লিখে দিতে হবে। দেখো আমি লিখে দেই, সুন্দর হবে, খুব তাড়াতাড়ি। কেউ তুলতে চাইলে একটু স্ক্রিনশট তুলে নিতে পারো। ওকে, দেখো আমাদের ধারা পাইছি আমরা, এবং ধারার মধ্যে যে দুইটা আমাদের মান দরকার, সে মান দুটো আমরা পেয়ে গেছি অলরেডি। ওকে, একটা হচ্ছে আর এর মান, আর একটা কিসের মান? এ এর মান। ঠিক আছে, দেখি এখন আমাদের ধারা হয় না না হয়। আমি তোমাদের প্রথম দিনে বলছিলাম গুণোত্তর ধারা এ এবং আর এর মান লাগবে। তাহলে অতএব গুরুত্ব ধারাটি, অতএব এই লাইনে লাস্টে লিখবো, অতএব গুণোত্তর ধারাটি এ এর মান কত বলো তো? 1/√2, 1/√2 প্লাস এর মান 1/√2 গুণন আর এর মান কত বলো তো? আর এর মান 1/√6, 1/√6 প্লাস এর মান কত? 1/√2 আর স্কয়ার গুণন আর স্কয়ার 1/6 তার উপরে স্কয়ার, তাই না? তার উপরে স্কয়ার, তাহলে প্লাস ডট 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 ডট, তাই না? তাহলে আমরা কত পাইলাম দেখো তো? 1/√2 প্লাস 1/√, 3 দুগুণ কত? 3 6 দুগুণ 12, তাই না? √12 প্লাস 1/, এখানে দেখো স্কয়ার আর রুট কাটা, তার মানে কত? 1/6√2 প্লাস ডট 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 ডট। এটা আমাদের কাঙ্ক্ষিত গুণোত্তর ধারা। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝছো? আর ম্যাথটা অসংখ্যবার প্র্যাকটিস করা উচিত, অসংখ্যবার প্র্যাকটিস করা উচিত। তোমরা ভুলে গেছো যে ম্যাথটা কোথায় এসেছে। রিসেন্টলি
2023 সালে কোথায় আসছে? ঢাকা বোর্ড। বুঝছো? অবহেলার মতো অঙ্ক না, যেহেতু আমিও দুই একবার আটকে গেছিলাম এখানে, আমি নিজে ফেস করেছি। সুতরাং তোমরা অবশ্যই ম্যাথটা কয়েকবার করে করবা, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখনো কোথায় আছি দেখো তো, খ নম্বরে আছি। এবার আমরা যাবো কোথায়? গ নম্বরে যাবো। একটু মিশিয়ে দিই। দেখো গ নম্বরটা মনে হচ্ছে একটু একটু সোজা হবে। নাও, ধারার ম্যাথ একদমই সহজ, বুঝছো? প্রথমে যে 3টা সূত্র শিখেছিলাম, ওই যে গুণোত্তর ধারার 2টা সূত্র, আর হলো সমান্তর ধারার 2টা সূত্র, আর শিখেছিলাম কি, আর শিখেছিলাম হলো ওই যে আরো 3টে সূত্র শিখেছিলাম। শিখলাম কি, যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ধারার সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের বর্গ ঘনের ধারার সূত্র, এবং আর 3টে সূত্র শিখেছিলাম। এই যে হলো 2 2 4 আর 3 4 3 7টা সূত্র যদি মাথায় থাকে, এবং এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এর মান কখন একের চেয়ে বড় হলে সূত্র কি, আর এর মান একের চেয়ে ছোট হলে সূত্র কি, এই জিনিসগুলো যদি শুধু মাথায় থাকে, আল্লাহর রহমত তোমরা ম্যাথে ইয়েতে কোথাও আটকাবো না। গ নম্বরে কি বলছে, সমান্তর ধারা 34তম পদ কত নির্ণয় করো। কোনো কথা নাই, প্রথমে কি বলছে দেখো তো, অপর একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি, সমষ্টি কথা উল্লেখ আছে। অবশ্যই আমরা এখানে একটু নাচানাচি করব, কারণ কি এতক্ষণ আমরা কি 12টি পদের সমষ্টি এত, এবং প্রথম 17টি পদের সমষ্টি কত এত। তাহলে এতক্ষণ আমরা পড়ে আসছিলাম কি, তম পদ সংক্রান্ত সূত্র বা ম্যাথ। এখন আমরা কি পেলাম, সমষ্টি সংক্রান্ত। দেখছো একটা বইয়ের একটা সৃজনশীল মাঝেই প্রথমে এমনিতে কোন পদ বের করতে বললো, তারপরে দেখো প্রথমে গুণোত্তর দ্বারা তম পদ, পরে সমান্তর ধারার কি সমষ্টি। আরে ভাই সমষ্টি এগুলো তো পড়াইছি, আমি পড়াই নাই, টাইপের মধ্যে আমার ছিল। তোমরা ইচ্ছা করলে নিজেরাও করতে পারবা। দেখি আমি ওইটাতে যা নিজেদের করার জন্য কাজ দিব। এখন দেখো গ নাম্বারটা যদি আমি করাই দেই, তাহলে একের গ অ্যান্সার, তাই না? একের গ অ্যান্সার কি বলছে, সমান্তর ধারা দিয়ে 34তম পদ নির্ণয় করো। তাহলে আমাদের সূত্র কি দিয়েছে, সমান্তর ধারা, যেহেতু সমান্তর ধারা, সুতরাং প্রথমে ধরতে হবে, ধরি প্রথম পদ ইজ ইকুয়াল এ সাধারণ, এবার কি হবে বলতো, সাধারণ অন্তর না অনুপাত, সাধারণ অন্তর, অবশ্যই অন্তর মাথায় রাখতে হবে, সাধারণ অন্তর বি। তাহলে কি বলছে, প্রথম কত পদ, আমি শর্টকাটে দিলাম, তোমার বুঝো, তাই না? দেখো প্রথম কোথায় গেল, প্রথম 12 পদের সমষ্টি কত এত, 12টি পদের সমষ্টি, প্রথম 12 পদের সমষ্টি, প্রথম 12 পদের সমষ্টি ইজ ইকুয়াল 12/2 a প্লাস a 12 minus 1 into d, 12 minus 1 into d। ঠিক আছে, কেন এইভাবে লিখলাম দেখো, এই সূত্রের সাথে মিলাই নাও, n/2 2a প্লাস n minus 1 into d। বারবার সূত্র দেখানো সম্ভব না, এবার মাথায় ভালো করে গেঁথে নাও। দেখো 12 পদের সমষ্টি এত, 12 মানে কত, এই যে n এর মান 12, এই যে n এর জায়গায় 12 বসাইছি, 2 এ ঠিক রাখছি, সব ঠিক রাখছি, আবার n এর জায়গায় 12 বসাইছি, অন্য কিছু করি নাই। সুতরাং দেখো তোমরা, ঠিক আছে, মিলাই নিবা, মনে মনে মিলাই নিবা সূত্র। তারপর দেখো 12 পদের সমষ্টি কত এত, তাহলে পরবর্তীতে আমাদের কাজ কি, এই এইটের সমান কত দেওয়া আছে দেখো তো, 12 পদের সমষ্টি কত আছে 348। তার মানে শর্ত মতে আমরা লিখতে পারি, এবার শর্ত মতে 12/2 2a প্লাস 12 minus 1 into d ইকুয়াল কত, আর এই বাপরে এটা সাফ হইল না, সেকেন্ড ব্র্যাকেট, গুড, সেই পাই আমি। দেখো এটা ইকুয়াল আমরা কত পাইছি দেখো তো, 348। তাহলে আমরা আরেকটু কাজ করব, এটা কাটাকাটি করলে আমরা 6 পাই, তাহলে 6 ইন্টু 2a প্লাস 12 থেকে 11 এক বাদ দিলে কত হয়, 11 d ইজ ইকুয়াল 348, তাই না? তারপরে আমরা কি পাবো বলতো, গুণ অবস্থা আছে, ওদিকে গেলে ভাগ হবে, 2a প্লাস 11d ইজ ইকুয়াল 6 গুণ অবস্থা আছে, ওইদিকে গেলে ভাগ হবে, তাহলে ভাগ কত, 348 ভাগ 6। দেখো তো একটু ভাগ করলে কত, দুটো, তাহলে 6 3 6 6 36, 6 6 36, তাহলে 5 6 30, 5 5 5 6 30, 4 4 হলো 4 8, হ্যাঁ কত 58 না, ইজ ইকুয়াল 58, ঠিক আছে। এটা আমরা 1 নম্বর সমীকরণে দেবো। তারপরে আবার শর্ত মতে দেখবো, আবার শর্ত মতে কি আছে বলতো,
আবার শর্ত মতে দেখো, এই দেখো শর্ত মতে কোথায় কোথায় শর্ত মতে, এই যে প্রথম 17টি পদের সমষ্টি 33 63, তাহলে প্রথম 17টি পদের সমষ্টি কেমন হবে, সূত্র কেমন হবে, ডিরেক্ট লিখলাম, হ্যাঁ 17/2 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু b ইকুয়াল কত 663, 663, ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। দেখো 17/2 2a প্লাস 17 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত 663। এখন বাদ বাকি কাজ আমরা কিভাবে করবো, ওই আগের মতোই করবো। দেখো 17 যদি আমি রাখি তাহলে 2a প্লাস, এই সেকেন্ড ব্র্যাকেটটা লাগবে না আমাদের, 2a প্লাস 17 মাইনাস 1 16 ডি ইজ ইকুয়াল, এখন দেখো তো এই যে 2টা ছিল না, এই 2টা কি আমি এখানে রাখছি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, 17/2 এ রাখলাম, 17/2 এ রাখলাম ইজ ইকুয়াল 663, বা 17/2 আমি যদি 2 কমন নেই, কমন যদি 2 নেই তাহলে a প্লাস কত 8d, তাই না, a প্লাস 8d ইজ ইকুয়াল কত 663, এই 2 আমি কাটি দিলাম, বা a প্লাস 8d ইজ ইকুয়াল 663 গুণ আছে ভাগ হবে না, ভাগ 17, বা এ বুঝতেছো ব্যাপারটা, এই দেখো এখানে কত থাকে দেখো তো, এই দুটো কাটাকাটি করলে কত থাকে, শুধু 17 থাকে, দাগের এইরকম থাকে না, এই দুটো কাটাকাটি করার পরে দুই কাটাকাটি করার পরে দেখা যায়, হ্যাঁ, তারপরে আমরা কি লিখছি, এই যে এটা লিখছি, এবং যখন এই 17টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম তখন 17টা এখানে থাকতেছে না, এই আর কি, শেষ। তাহলে দেখো তো কত আসে, a প্লাস 8d ইকুয়াল কত আসলো 663 বা ভাগ 17 কত, হ্যাঁ 39 39 39, তাহলে এইটা আমরা কত দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো এই সমীকরণকে সমাধান করতে পারবে না কে, বলো কে পারবে না, কে এমন আসো যারা এই সমীকরণ সমাধান করতে পারবে না, আমি মনে করি সবাই সমাধান করতে পারবা। দেন সমাধান করার পর আমাদের কি বলছে 34তম পদ, তার মানে আরো কাজ করতে হবে, তোমাদের আশায় ছেড়ে দেওয়া যাবে না। দেখো এদিকে দেখো, তাহলে দেখো তো এই দুইটার মধ্যে এখানে 2 আছে, এখানে শুধু a আছে, যদি a কে আমরা ভ্যানিশ করতে চাই প্রথমত, তাহলে আমাদের কি করা লাগবে, 2 নম্বরকে 2 দ্বারা গুণ করা লাগবে, তাই না, তাহলে আমরা এটা কাটাকাটি না করলে চলতো, আচ্ছা হোক সমস্যা নেই, একটা ম্যাথ বিভিন্ন ভাবে করা যায়। তাহলে 2 নংকে কত দ্বারা 2 দ্বারা গুণ করে 2 বিয়োগ না 2 বিয়োগ 1, আল্লাহ এত সাপ হলে তো ভেজাল, 2/1 করি, ঠিক আছে। এখন করে দেখো তো কত আসে, এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে 2a প্লাস 8 দুগুণ 16 16d প্লাস 39 দুগুণ কত, তাহলে 40 দুগুণ 80, তাহলে হলো 78, এটা না, হ্যাঁ তারপরে কত, তারপরে 1 নম্বর সমীকরণ ওই যে 2a প্লাস 11d প্লাস কত, এটা কত ছিল, ও সরি এখানে ছিল, 2a প্লাস 11d ইকুয়াল কত লেখা যায় বলো তো, লেখা যায় 58 না, কত, হ্যাঁ 58, তাহলে আমরা বিয়োগ করে দিব, সাইন পরিবর্তন এখানে হবে, সাইন পরিবর্তন, তাহলে এটা তো আমাদের কাটা যাচ্ছে, তারপরে 5 জি হচ্ছে, কারণ 16 থেকে 11 বাদ দিলে 5 ইজ ইকুয়াল 78 বাই কত 58, তাহলে বিয়োগ করো 8 আর 0 5 থেকে কত হলো 7, হ্যাঁ 2 78, এই যে 39 40 দুগুণ 80, ওটা ডাবল করলে কত হয় 78, হয় না, এই 80 ডাবল কত, মানে 40 ডাবল কত 80, 39 ডাবল কত, তাহলে 78 না, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে আমরা ডি এর মান পাইলাম কত 4, এই যে 5 মানে কত, এই যে 20/5 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 4, তো অতএব ডি এর মান আমরা কত পাইলাম 4। এখন কি বলছে আমরা একটু দেখবো, আমরা ডি এর মান পাইলাম, তার মানে এ এর মান পাবো, সমান্তর ধারা 34তম পদ কত, তাহলে এ এর মান আমরা বের করবো। এখন সবাই একটু স্ক্রিনশট তুলে নাও তো, আমি মিশাই দিব,
উপরের অংশগুলো নাও, ঠিক আছে, ঠিক আছে। দেখো তো আমরা ডি এর মান পাইলাম, এবার আমাদের কিসের মান দরকার, আমাদের এ এর মান দরকার। তো এ এর মান কিভাবে পাবো, দেখো এই যে এটা আমাদের কয় নম্বর সমীকরণ ছিল, দেখো 2 বিয়োগ 1, তার মানে এইটা 2 এটা 1, তার মানে 1 নং সমীকরণে 1 নং এ কিসের মান বসাবো বলতো, ডি এর মান বসাবো। ডি এর মান বসিয়ে পাই, কি পাই বলতো, 1 নং এ ডি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং কত, 2a, 2a প্লাস 11d, 11d ইজ ইকুয়াল কত বলতো, 58, 58। এখন আমরা যে বলছি 1 নং এ ডি এর মান বসাবো, তো ডি এর মান কত আমাদের, কত আসছে বলতো, 4, 4 বা 2a প্লাস 4 এর কত 44 ইজ ইকুয়াল 58 বা 2a ইজ ইকুয়াল, দেখা যায় লেখা 2a ইজ ইকুয়াল 58 থেকে 44 বাদ দেই, 58 বিয়োগ 44 বা 2a ইজ ইকুয়াল কত আসে দেখো তো, 8, 4 না 4 থেকে কত আছে 8, 4 4 আছে কত 5, 1 14। অতএব a ইজ ইকুয়াল আমাদের কত হবে, 14/2, 14/2 কত 7। তাহলে আমরা কাঙ্ক্ষিত ডি এর মান পেলাম 4, এ এর মান কত পাইলাম বলো তো, এ এর মান পাইলাম, এ এর মান পাইলাম 7, বুঝছো। এবার দেখো আমাদের চাইছে কি, 34তম পদ নির্ণয় করো সমান্তর ধারাটির, এ জানি ডি জানি, তো বের করতে অসুবিধা কি। অতএব দেখো আমি ভিন্ন ভিন্ন কালি ইউজ করতেছি যাতে তোমরা বুঝতে পারো যে কোনটার পরে কোনটা। দেখো 34তম পদ, অতএব ধারা 34তম পদ কত বলতো, 34তম পদ কত, 34তম পদে তো বের করবো তাই না, ইজ ইকুয়াল কত, a প্লাস 34 মাইনাস 1 ইন্টু ডি। বলো তো 34 কেন নিলাম, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কি 34 এর জায়গায় কি ছিল n, এটা আমাদের সূত্র তাই না, এটা আমাদের সূত্র, বাট এই n এর জায়গায় আমাদের কত আছে, 34 আছে, তার মানে 34 বসাবো। তাহলে কত এসে a প্লাস 34 মাইনাস 1 33 ডি ইজ ইকুয়াল, এর মান কত বলতো, এর মান 7, এর মান 7 প্লাস 33 ক্যালকুলেশন করতো 33 ইন্টু ডি এর মান কত আসতেছে 4, 4 দেখি কত আসে, 7 প্লাস 3 4 12, 2 হাতে হইলো 1, 3 4 12 একে 13, 132 আর 7 কত হয় 139, এটাই তো आंसर নাকি। অতএব দেখো দেখো সমান্তর ধারা 34তম পদ কত নির্ণয় করো। তাহলে আমরা জানলাম সমান্তর ধারাটির, এই যে সমান্তর ধারাটির 34তম পদ কত, 139, সরি। অতএব এই দেখো সরি বড় করে লিখি, এই যে आंसर কত, आंसर কত বলো তো, आंसर হচ্ছে 139, 139, ঠিক আছে, বোঝা যায়, সব অঙ্ক শেষ। তোমাদের আমি এই সৃজনশীলটা এত মানে কাছ থেকে বা এত মানে ধীরে ধীরে বুঝাইলাম কেন বলতে পারবা, এর প্রধান কারণ ছিল তোমরা যাতে জিনিসটা ফিল করতে পারো যে আমরা টাইপ 10টা পড়ে আসলাম, এই টাইপ 10টার অ্যাপ্লাই আমরা এখানে করতে পারতেছি কি না, বুঝছো। দেখো প্রত্যেকটা তমপদ সংক্রান্ত অথবা সমষ্টি সংক্রান্ত তাই না, আর প্রত্যেকটা ম্যাথের মধ্যে আমরা এর আগে ম্যাথগুলো পড়ে আসছি এইরকম টাইপের মধ্যে আলোচনা করা ছিল। আর তোমাদেরকে আমি কি বলছিলাম, যে তোমাদের যে টাইপটা আমরা দেই, যে টাইপটা আমরা দিতেছি বুঝছো, ওই টাইপ সংক্রান্ত শুধু ওই টাইপ করলে হবে না, বুঝছো, শুধু ওই টাইপ করলে হবে না, ওই টাইপ সংক্রান্ত বাকি সবগুলো করতে হবে, বুঝছো। ওই টাইপের মতো যে বাকি ম্যাথগুলো আছে না, দেখলে তো তোমরা টের পাও, তোমরা তো আর কাচ্চা বাচ্চা না, তোমরা ক্লাস 10-এ পড়তেছো তাই না, ক্লাস 10-এ পড়লে তোমাদের মনে করো যে এবার তোমরা পরীক্ষা দিবা, পরীক্ষার্থী, তো এইগুলো সম্পর্কে তোমাদের অনেক ভালো আইডিয়া আছে যে টাইপ কি, কিভাবে টাইপ ভিত্তিক ম্যাথ করা যায়। আমি শুধু তোমাদের এখানে দেখাই দিব, আর কেমনে সলিউশন করবা তোমরা সৃজনশীল, এই জিনিসটা দেখে দেওয়ার জন্য আমি আজকে এখানে আসছিলাম। সো আমাদের হাতে যদি 2 ঘন্টা করে মানে ক্লাস নেওয়ার সময় বা 1.5 ঘন্টা করে সময় থাকতো, তো আমি আরো 2-3টে এখানে সলভ করে দিতাম। তবে আমার মনে হয় তোমরা এই ক্লাসটা আরেকবার দেখবা, যারা দেখছো তারা আরেকবার দেখবা, যারা দেখো নাই তারা দেখবা, এবং দেখার পরে যদি তোমাদের মনে হয় যে রাজশাহী বোর্ড 2023 এটা আমরা মিশাবো না, এখানেই থাকবে,
রাজশাহী বোর্ড 2023 যদি তোমরা করতে পারো, এটা হচ্ছে ওইটা একটু সহজ আছে, বুঝছো? ঢাকা বোর্ড সবসময় একটু কঠিন করে। তো দেখো, যদি এটা করতে পারো তাহলে বুঝবা যে আমি বুঝবো যে তোমরা না শিখছো কিছু, ঠিক আছে? তো আমি এই ম্যাথটা সুতরাং এখানে করে দিতেছি না, ঠিক আছে? আজকে তোমাদেরকে এই ম্যাথটা করে দিতেছি না, শুধু একটু বুঝাই দিয়ে ছাড়ি দেবো, বুঝছো? আর এগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যারা এখন ভিডিও দেখতেছো না, পরে দেখবা, অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই ওই জায়গায় প্রবলেম ছিল, ঠিক আছে? ভাই ওই জায়গাটা বুঝি নাই, অবশ্যই আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের জাহিদ ভাইয়া অনেক সুন্দর একটা পরামর্শ দিল আমাদেরকে। ও ক্যামেরার পিছনে আছে, বুঝছো? ক্যামেরার সামনে আসতে ও লজ্জা বোধ করে, লজ্জাশীল রূপবতী কন্যা সে, ঠিক আছে? তো জাহিদ ভাই আমাদের পরামর্শ কি দিল, বললো যে আমরা যে ম্যাটটা এখানে করলাম বা এই ম্যাটটা আমি বুঝাই দিলাম, ঠিক আছে? যেটা তোমাদের বাসার কাজ দিতেছি, এই ম্যাটটা যদি তোমরা না পারো তবে আবার এই ভিডিওটা দেখবা। যদি তাও না পারো তখন কি করবো বলো তো? তোমরা কমেন্টে শুধু জানাই রাখবো ভাইয়া আমরা ম্যাটটা করতে পারি নাই, ঠিক আছে? আমার কাছে যদি 4 থেকে 5টা কমেন্ট এরকম আসে, তো আমি এই ম্যাটটা নিয়ে বা এই সংক্রান্ত আরো কিছু ম্যাথ নিয়ে খাতার মধ্যে খুব সুন্দরভাবে একটা ভিডিও ক্লিপ, মাত্র 15-20 মিনিটের একটা ভিডিও ক্লিপ তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা কিভাবে এই টাইপ 10 মানে 10টা টাইপ অ্যাপ্লাই করে এই সৃজনশীল গুলো কমপ্লিট করতে পারো, ঠিক আছে? তো এই ম্যাথটা একটু বুঝাই দিয়ে আজকে ছাড়ি দেই। দেখো কি বলছে, রাজশাহী বোর্ড 23-এর ম্যাথটা কি ছিল, একটি সমান্তর ধারার প্রথম পদ কত 3। দেখো খুব সুন্দরভাবে বুঝে নাও, না বুঝে দিয়ে পারলে ছাড়ি দিও না। প্রথম পদ কত 3, এই যে প্রথম পদ মানে কত, a ইকুয়াল কত, a ইকুয়াল 3। তারপর কি বলছে, সাধারণ অন্তর, অন্তর মানে কি ডি, সাধারণত ডি, ডি ইকুয়াল 4। এখন কি বলছে যে এক নম্বরটা প্রসঙ্গ ছাড়া, উদ্দীপকের সাথে কোনো মিল নাই। 10 7 4 ডট 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 ধারাটির দশম পদ নির্ণয় করো, নির্ণয় করো, তাই না? হ্যাঁ, দুইবার নির্ণয়, কত নির্ণয় করে পাবার নাই এটা আমরা সবাই জানি, কতবার পাই, ঠিক আছে? তো এটা আমরা সবাই পারবো অলরেডি, আমরা জানি, কারণ আমরা এটা এগুলো আমরা টাইপের মধ্যে অনেকবার করে আসছি। আমরা খ নম্বরে চলে যাচ্ছি। দেখো খ নম্বরটা আমাদের উদ্দীপক সংক্রান্ত, ঠিক আছে? উদ্দীপক সংক্রান্ত, উদ্দীপক সংক্রান্ত ম্যাথ কিভাবে, দেখো ধারাটির প্রথম পদকে এন, প্রথম এন পদের সমষ্টি 903 হলে এন এর মান নির্ণয় করো। আমরা কিন্তু তমপদ সংক্রান্ত সূত্র করার সময়, তমপদ সংক্রান্ত টাইপগুলো করার সময় অবশ্যই তোমাদের বলছিলাম যে ওখান থেকে এন এর মান বের করা শিখেছিলাম আমি, যে আপনাদের কি মানে হয় তমপদটাকে দিয়ে দেবে অথবা কি করবে, পদের সমষ্টিটাকে দিয়ে দেবে, তাই না? তমপদ সংক্রান্ত আর হলো তমপদের সমষ্টি সংক্রান্ত, ওই কোনো সময় সমষ্টি যে চাবে, তমপদটা চাবে, অথবা কোনো সময় সমষ্টি দেওয়া আছে, কোন পদের সমষ্টি, কততম পদের সমষ্টি এত প্রথম থেকে, অথবা কততম পদ এত, বুঝছো? এই এনও চাইতে পারে, সমষ্টিও চাইতে পারে, এনও চাইতে পারে, তবে তম পদটাও চাইতে পারে, বুঝছো? দুই ক্যাটাগরি আসতে পারে। ঠিক এখানে ঠিক ওই কাজটাই করছে, ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 903। এন সংখ্যক পদের সমষ্টি মানে কি বলতো? এন সংখ্যক পদের সমষ্টি দ্বারা আমরা কি বুঝি, এই যে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু বি। তাহলে এইটা যে আছে এইটা ইকুয়াল কত দিছে, 903, বুঝছো? এই যে এই জায়গা থেকে তোমরা কি বার করবা বলতো, এই যে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, এই যে দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, নাই কোনটা, এই যে দেখো n নাই, আর এই যে আমাদের n বাবু নাই। সুতরাং আমরা সব মান বসাই দেওয়ার পরে এই n এর মান একটা পাবো, যে মানটা পাবো ওই মানটা হচ্ছে আমাদের অ্যানসার, বুঝছো? খ নম্বর আমরা পাইলাম, শুধু এই ক্যালকুলেশনটা আমরা টাইপের ম্যাথে এই ক্যালকুলেশন করাই দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা একটু দেখে নিবা। তারপর দেখো গ নম্বরে, ধারাটি সাধারণ অন্তরকে প্রথম পদ, দেখো একদম ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো আমরা এটা পারলাম, গ নম্বরে দেখো, দেখো এর আগে আমরা কি দেখছি বলতো, প্রথম পদ এ কত দেওয়া ছিল, এ দেওয়া ছিল কত 3, এ কত দেওয়া ছিল 3, সাধারণ অনুপাত, সাধারণ অন্তর দেওয়া ছিল 4। এবার কি বলছে, ধারাটির, এই যে গ নম্বর আমরা করতেছি, ঠিক আছে? দেখো দেখো ধারাটির সাধারণ অন্তরকে, সাধারণ অন্তর কোনটা ডি, তাই না? সাধারণ অন্তরকে প্রথম পদ এ ধরলাম, এ, এইটাকে আমরা এ ধরলাম। তারপরে কি বলছে, প্রথম পদকে সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অন্তর ধরে, বলতো প্রথম পদকে আবার সাধারণ অন্তর ধরতে বলছে। তো এখানে কি হলো, শুধু ওলট পালট, তাই না? ডি ইকুয়াল কত ধরবো 3, তার মানে প্রথম পদের জায়গায় সাধারণ অন্তর, সাধারণ অন্তরের জায়গায় প্রথম পদ, তাহলে আমরা এটা মিশিয়ে দিলাম, এটা আমরা ধরলাম। ধরার পরে কি বলছে, একটি গুণোত্তর দ্বারা গঠন করো। এই দেখো এই তো এখানে ভুল ভুল লিখছি, তাই না? এখানে হবে সাধারণ অন্তরকে না, সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে, সাধারণ অনুপাত, এখানে অনুপাত হবে, যেহেতু দেখো আমারও ভুল হয়,
এখানে অনুপাত, অবশ্যই অনুপাত হবে, অনুপাত। কারণ কি সমান্তর ধারায় কি হয় বলতো, সমান্তর ধারায় সাধারণ অন্তর হয়, আর গুণোত্তর দ্বারা কি হয়, সাধারণ অনুপাত হয়। আর সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বুঝছো? a = 4 r = 3। এখন কি বলছে, একটি গুণোত্তর দ্বারা গঠন করো এবং তার প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো শর্টকাটে, প্রথম অনুপাতকে ধরে একটি গুণোত্তর ধারা, আমরা গুণোত্তর ধারা কি জানি, a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস প্লাস এ আর এর পর n - 1। এটা আমাদের কি গুণোত্তর ধারার একটা ফরম্যাট, তাই না? গুণোত্তর ধারার ফরম্যাট, গুণোত্তর ধারার ফরম্যাট, গুণোত্তর ধারার ফরম্যাট। এই ফরম্যাটের মধ্যে আমরা a এর মান এখানে বসাই দিব, তারপরে r এর মান কোথায় বসাই দেব, এখানে বসাই দেব, তাহলে আমরা গুণোত্তর ধারা পেলাম। এখন গুণোত্তর ধারা পাওয়ার পর আমাদের কি বলছে, 7টি পদের সমষ্টি। দেখো আমাদের a আর r এর মান জানা আছে, 7টি পদের সমষ্টি নির্ণয় করার কোনো ব্যাপার না। এখানে আমাদের খেয়াল রাখতে হবে r = 3, অর্থাৎ r > কত, 1। অতএব সমষ্টির সূত্র কত হবে, s কত বলছে, 7টি পদ, s7 = a দ্বারা আমরা সমষ্টি বোঝাই, কারণ s এর ইংলিশ কি, সামেশন, সবাই জানো, বারবার বলি। তারপরে দেখো s7 = কত, a r এর পাওয়ার সরি s a ইনটু r এর পাওয়ার n - 1 ডিভাইডেড বাই এইদিকে দেখো, এই দেখো a ইনটু r এর পাওয়ার n - 1, ঠিক আছে, n - 1 ডিভাইডেড বাই r - 1। তো এখানে বসাই দাও, a এর মান কত, a এর মান 4 ইনটু r এর মান কত, 3 এর পাওয়ার n কত, 7 - 1 ডিভাইডেড বাই 7 - 1, r এর মান 7 যেহেতু। তারপরে দেখো 4, এখন ক্যালকুলেশন করলে তোমরা পাবা, ঠিক আছে, এইটুক পর্যন্ত। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বাবাজি। তো ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত কত দূর রেখেছি লাইভে, দেখো তো কতক্ষণ হয়েছে আমাদের। দেখো, আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে, শোনো, আমরা মোটামুটি প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি গেছিলাম লাইভে। তো আমরা আজকে কোথায় কোথায় দেখলাম, ঢাকা বোর্ড 2023 সালের সমস্ত সৃজনশীল দেখছি, পুরোটাই দেখছি। দেন রাজশাহী আমরা বুঝাই দিলাম। এরপর তোমরা সবাই যারা এই ক্লাস করছো বা করবা, সবাই এই ম্যাথটা প্র্যাকটিস করবা। যদি না পারো অবশ্যই আমাকে জানাবা, পারলেও জানাবা, না পারলেও জানাবা। আমাদের ফেসবুক গ্রুপ, মানে ফেসবুক গ্রুপ বলতে আমাদের সুমন শিক্ষা পরিবার বাংলায় লিখে আমাদের ফেসবুক পাবলিক গ্রুপ পাবা, আর সুমন এডুকেশনাল ফ্যামিলি লিখে সার্চ দিলে আমাদের কি পাবা, আমাদের পেজ পাবা, ফেসবুক পেজ পাবা। তোমরা যে কোনো জায়গায় মেসেজ দিবা, তোমাদের প্রবলেম শেয়ার করবা, আমরা অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করার জন্য উদ্যোগী আছি, ঠিক আছে। সকলে তাহলে আজকে এই পর্যন্ত। দেন আরেকটা কথা, আমরা এর মাঝ দিয়ে আমরা ধারা শেষ করে দিলাম, প্রস্তুতি ব্যাচের ধারা আমাদের প্রায় 3টা লেকচার লাগলো। এর পরবর্তীতে আমরা খুব শর্ট সময়ে খুব ভালো একটা প্রিপারেশন দেওয়ার জন্য চেষ্টা করব, এবং প্রত্যেকটা আমাদের সিলেবাসে আসার মতো যে মানে যেগুলো থেকে আমরা অ্যান্সার করবই, বুঝছো, যেগুলো থেকে আমরা অ্যান্সার করবই, ওই রকম রিলেটেড আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো শেষ করার চেষ্টা করব। তবে আমার ধারা শেষ, এর পরবর্তী ক্লাস আমার পাবা তোমরা। এর পরবর্তীতে আমি যদি ক্লাসে আসি তো ধারা নিয়ে আসবো না, আমি তোমাদের ফিজিক্সের কোনো একটা অধ্যায় নিয়ে আসবো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা আমার কাছে মনে হবে, ওই অধ্যায়টা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবা, তোমাদের কি বলে, কেমিস্ট্রির আমরা 3য় অধ্যায় শেষ করছি, সেই সঙ্গে 4র্থ অধ্যায়ের একটা লেকচার পর্যন্ত নেওয়া হয়েছে। সো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্লাস ম্যাথ, এই 4টা আমি তোমাদের মানে ক্লাস 10 এর জন্য যারা এবার প্রস্তুতি নিতেছো, তোমাদের এই 4টা সাবজেক্ট আমি নিজেই হ্যান্ডেল করবো ইনশাল্লাহ। আর বাদ বাকি আমাদের ইংলিশের জন্য তো ভাই আছেন, শিবত ভাই আছেন, এবং বাংলার জন্য আমাদের অবশ্যই মাহিন ভাই আছেন। সকলেই তোমাদেরকে, এবং আরো আমাদের অনেক স্টাফ আছেন এবং আমাদের টিচার আছেন, তাদের দ্বারা আমরা সুচারুভাবে অনেক স্বল্প সময়ের মধ্যে তোমাদের একটা সুন্দর প্রস্তুতি, একটা গোছানো কি বলে একটা প্রস্তুতি তোমাদেরকে দিতে পারবো। এই আশা রেখে আমি আজকের লাইভ এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুমন ভাইয়ের জন্য দোয়া করবা, সুমন শিক্ষা পরিবারের জন্য দোয়া করবা, যেন তোমাদেরকে আমরা
আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।